নমস্কার, আদাব। আমি প্রবীর বিশ্বাস নিয়ে এসেছি নিউজ কলকাতা ডিজিটাল ম্যাগাজিনের আরও একটি পর্ব। বাংলাকে ভালোবাসুন, বাংলায় কথা বলুন, বাংলায় অনুষ্ঠান দেখুন। আমরা আমাদের জনমত সমীক্ষায় দেখিয়েছিলাম পশ্চিমবাংলা শাসন ক্ষমতায় বিজেপি আসতে পারছে না, বরং তৃণমূল কংগ্রেস অনেক বেশি ক্ষমতা নিয়ে পশ্চিমবাংলা শাসন ক্ষমতায় তৃতীয়বারের জন্য আসতে চলেছে। আজকে আমরা পর্যালোচনা করব যে বিজেপি কেন আসছে না। এর অনেকগুলো কারণ রয়েছে। তার মধ্যে প্রথম কারণ হিসেবে দেখা হচ্ছে সেটা হচ্ছে বিজেপিতে বাংলায় কোনো মুখ্যমন্ত্রী হওয়ার মুখ নেই। মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে বিজেপি কাউকে প্রজেক্ট করতে পারছে না। অর্থাৎ এটা নিঃসন্দেহে বলা যায় বিজেপির কাছে মুখ্যমন্ত্রী হওয়ার মতন আপাতত কোনো মুখ নেই। তবে এর মধ্যেও কিছু কিছু নাম বিজেপি কিন্তু মার্কেটে ভাসিয়ে দিয়েছে। বাজারে যে নামগুলো ঘুরছে তার মধ্যে প্রথম নাম ছিল সৌরভ গাঙ্গুলি। কিন্তু আমরা দেখেছি সৌরভ গাঙ্গুলি না বিজেপির সাথে সুসম্পর্ক রাখেন, না তৃণমূলের সাথে সুসম্পর্ক রাখেন, না বিজেপির সাথে তার কোনো বৈরিতা আছে, না তৃণমূলের সাথে আছে। অর্থাৎ দুটি দলের সাথেই সম দূরত্ব বজায় রেখে সৌরভ গাঙ্গুলি চলেছেন। এবার ব্যাপারটা হচ্ছে আগামী 6-7 মাস পরে নির্বাচন। এখনও যদি সৌরভ গাঙ্গুলি বা যারা বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে আছেন তাদের মুখ কিছু তুলে আনা না হয় তাহলে আর কবে আনবেন? ইতিমধ্যেই অনেক দেরি হয়ে গিয়েছে। তারপরের নাম আমরা পেয়েছি স্বামী কৃপানন্দের, বেলুড় মঠের স্বামীজি, তার নাম এসছে। কিন্তু স্বামীজি নিজেই এই দুরাশায় জল ঢেলে দিয়েছেন। তিনি নিজেই প্রেস কনফারেন্স করে বলেছেন তিনি সর্বত্যাগী মানুষ, সংসার ত্যাগ করে এসছেন, তিনি মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী হতে চান না। এটা একটা বিরাট সেটব্যাক বলা যায় বিজেপির কাছে। বিজেপি চেয়েছিল উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের মতন কোনো সন্ত সাধুকে দিয়ে পশ্চিমবাংলার ভোট বৈতরণী পার করে হিন্দু মন জয় করতে, কিন্তু সেই আশায় জল ঢেলে দিয়েছেন স্বামী কৃপানন্দ নিজেই। তারপরে যে নামটি আসছে সেটি হচ্ছে তথাগত রায়। মিজোরামের রাজ্যপালের পদ থেকে অব্যাহতি পাওয়ার পরেই তিনি বাংলায় এসে যে মন্তব্যগুলো করছেন তাতে মনেই হচ্ছিল যে তিনি হয়তো মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী হিসেবে আছেন। কিন্তু তথাগত বাবুর একটি বক্তব্য, একটি না পরপর বেশ কয়েকটি বক্তব্য বাঙালিদের এগেনস্টে গিয়েছে। বাঙালিরা সেটা ভালোভাবে নেয়নি। যেমন তিনি বলেছিলেন বাঙালি মেয়েরা বাইরে যায় বার ডান্সার হতে। এটা সমগ্র বাঙালি নারী জাতিকে অসম্মান বলে মনে করেছে বাঙালি। তথাগত রায়ের নামটা কিন্তু সেইখানেই রিজেক্ট হয়ে গিয়েছে। দিলীপ ঘোষ, মুখ্যমন্ত্রী পদের সবচেয়ে বড় দাবিদার দিলীপ ঘোষ। কিন্তু আপনারা জানেন দিলীপ ঘোষের সাম্প্রতিক বাঙালি বিরোধী বক্তব্য, বাঙালি মানে চোর চিটিংবাজ, বাঙালি মানে অকর্মণ্য ইত্যাদি ইত্যাদি বিভিন্ন বক্তব্য বাঙালি সম্প্রদায় কিন্তু ভালোভাবে নেয়নি। তাছাড়া দিলীপ ঘোষ যে বাংলা ভাষায় কথাটি বলেন, হিন্দি মেশানো বাংলা, সেটাও বাঙালি পছন্দ করছেন না। তারপর গরুর দুধে সোনা ইত্যাদি ইত্যাদি অনেক ব্যাপার আছে যাতে করে প্রমাণিত হয়ে গিয়েছে যে দিলীপ ঘোষ আদৌ বাঙালির পক্ষের লোক নন। তার পদবী বাঙালি হতে পারে, তিনি জাতে বাঙালি হতে পারেন, কিন্তু তিনি জাতের নামে বজ্জাতি করছেন, এটা বাংলাভাষী বুঝে গিয়েছে। পরের নামটি মুকুল রায়। মুকুল রায়ের নামটি ভেসে আসতেই কিন্তু বিজেপির অন্দরে, বিজেপির মধ্যেই কিন্তু একটা অশান্তির বাতাবরণ সৃষ্টি হয়েছে। কারণ মুকুল রায় তথাকথিত আদি বিজেপি নন। যারা আদি বিজেপি তারা কিন্তু ইতিমধ্যে মুকুল রায়ের বিরোধিতা শুরু করেছেন। অ্যাজ সাচ মুকুল রায়ের নিজস্ব কোনো সংগঠনই নেই যার ফলে মুকুল রায় নিজেকে মুখ্যমন্ত্রীর পদের দাবিদার করতে পারেন। বড়জোর হয়তো একটা রাজ্যসভার সিট উনি পেলেও পেতে পারেন, এ প্রসঙ্গে পরে আসছি। এর বেশি মুকুল রায়কে আর কিছু দেওয়ার পক্ষপাতিত্ব কিন্তু কেন্দ্রীয় বিজেপি বা রাজ্য বিজেপি কেউই করে না। তারপরে একটি অদ্ভুত নাম ভেসে আসছে, সৌমিত্র খান। তিনি গেরুয়া পোশাক ধারণ করেছেন, মাথা মুন্ডন করেছেন এবং তিনি প্রতিজ্ঞা করেছেন যতক্ষণ না তৃণমূলকে রাজ্য থেকে উৎখাত করবেন তিনি এই গেরুয়া পোশাক ছাড়বেন না। যতই হাস্যকর লাগুক আম বাঙালির কাছে, কিন্তু এটা সত্য। তিনি বাংলার যোগী আদিত্যনাথের রেপ্লিকা তৈরি হয়েছেন। তিনি চাইছেন যোগী আদিত্যনাথের ধাঁচে নিজেকে তৈরি করতে, কিন্তু বিজেপির সংঘ পরিবার এবং আদি বিজেপি মানে আম বাঙালিও এটা নিয়ে মুচকি হাসছেন। সৌমিত্র খান অযাচিতভাবে নিজেকে নিজে খিল্লি করছেন, নিজেকে নিজে অপদস্থ করছেন। এটা কিন্তু বিজেপির অন্দরেও কথা এবং আম বাঙালিদের মধ্যেও কথা। এই কয়েকটি পয়েন্ট, এই কয়েকজন মুখ্যমন্ত্রীর নাম কিন্তু ভেসে আসছে বিজেপির অন্দরে। তবুও বিজেপি কাউকে মুখ্যমন্ত্রী ঠিক করতে পারছে না। আপনারা মনে করে দেখুন গত দিল্লির নির্বাচনের কথা। দিল্লির নির্বাচনে, লোকসভা নির্বাচনে 7টি আসন, 7টি আসনই জয় করেছিল বিজেপি। মনে করে দেখুন এই 7টি আসন জয়ের পরেও যখন দিল্লির বিধানসভা নির্বাচন হয় কেজরিওয়াল কিন্তু বিজেপিকে ধুয়ে মুছে সাফ করে দিয়েছিল। কারণ একটাই, কারণ বিজেপি
কাউকে সেভাবে প্রজেক্ট করতে পারেনি মুখ্যমন্ত্রী হিসাবে। একটি প্রশ্ন জেগেছিল যে অরবিন্দ কেজরিওয়াল ভার্সেস হু, অরবিন্দ কেজরিওয়ালকে কমব্যাট করার মতন বিজেপিতে কে আছে। মনোজ তিওয়ারির নামটি প্রকারান্তরে ভাসানো হয়েছিল, কিন্তু অফিসিয়ালি ঘোষণা করা হয়নি। যে কোনো রাজ্যের মানুষ যখন ভোট দিতে যান তখন তারা দেখতে চান যে তাদের মুখ্যমন্ত্রী কে হবে। যদি মুখ্যমন্ত্রীর মুখই না থাকে তাহলে তারা কাকে ভোট দেবেন, কার ভরসায় এগোবেন। এই প্রশ্নটা কিন্তু দিল্লিতে যেমন উঠেছে পশ্চিমবাংলাতে উঠছে। একই রকম প্রশ্ন উঠেছিল গত লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদী ভার্সেস হু, রাহুল গান্ধী, মমতা ব্যানার্জি, চন্দ্রবাবু নাইডু, স্ট্যালিন, বহু নাম উঠে এসেছিল, তেজস্বী যাদব, অনেক নাম উঠে এসেছিল, মায়াবতী, অখিলেশ, কিন্তু সেভাবে কোনো নাম সাস্টেন করতে পারেনি। ফলে নরেন্দ্র মোদী ভার্সেস হু এই প্রশ্নে কিন্তু বিরোধীরা কাত হয়ে গিয়েছিল, কারণ প্রধানমন্ত্রীর দাবিদারিত্ব করার মতন কেউ ছিল না, অথবা সবাই প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন বলে এইটা কিন্তু ভেস্তে গিয়েছিল। পশ্চিমবাংলার ক্ষেত্রেও তাই। তবে বিজেপি এই নীতি কেন নিয়েছে যে তারা কোনো মুখ্যমন্ত্রী প্রজেক্ট করবে না? এতে অনেকগুলি লাভবান হতে পারে বিজেপি। আমি লাভবানের দিকগুলো আগে আসছি। প্রথমত, বিজেপি ভাবছে যে যদি কোনো একটি লোককে মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী করি তাহলে বাকি যারা পদপ্রার্থী আছে তারা রে করে লেগে পড়বে। এর মধ্যে বাবুল সুপ্রিয়র নাম রয়েছে। বাবুল সুপ্রিয় কিন্তু মুখ্যমন্ত্রীর পদ চান, কিন্তু এই অবস্থায় দাঁড়িয়ে বাবুল সুপ্রিয়র এই পদ পাওয়ার সম্ভাবনা অনেক কম, তার রাজনৈতিক অভিজ্ঞতা কমের জন্য। এবার ধরা যাক কোনো একটি নাম বিজেপি স্থির করলো যে অমুক লোককে মুখ্যমন্ত্রী করা হবে। বিজেপির বাকি অংশ যারা ওই লবির লোক নয়, বিজেপিতে আপনারা জানেন অসংখ্য লবি তৈরি হয়েছে, যারা ওই লবির লোক না তারা কিন্তু সেই প্রার্থীকে হারিয়ে দেওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করবেন, সাবোটাজ হবে। এটা বন্ধ করতে, এই গোষ্ঠীদ্বন্দ্ব বন্ধ করতে বিজয়বর্গীয়রা বলছেন যে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী আমরা পরে স্থির করব। এটা বিজয়বর্গী বলেছেন। অতএব বিজেপি এখন পর্যন্ত এমন কোনো মুখ দাঁড় করাতে পারছে না যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে চোখে চোখ রেখে লড়তে পারে। বিজেপির কাছে সেরকম কোনো প্রার্থী নেই। শিক্ষা দীক্ষার অভাব এবং কথাবার্তা অসংলগ্ন ইত্যাদি বহু কারণ রয়েছে যে বিজেপি কাউকে সামনে আনতে পারছে না। আর এই 6-7 মাসের মধ্যে বিজেপি যদি কাউকে আনতে না পারে তার ফল বিজেপিকে ভুগতে হবে। আমাদের জনমত সমীক্ষা সেটাই বলছে। আপনারা জানেন প্রত্যেক লড়াইতে একটি মুখ লাগে, প্রত্যেক লড়াইয়ের একটি মুখ লাগে। আজকে সিঙ্গুর, নন্দীগ্রাম, নেতা ইত্যাদি আন্দোলনে কখনো আপনারা দেখেছেন শুভেন্দু অধিকারীর মুখ, কখনো দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ। লড়াইয়ের মুখ অবশ্যম্ভাবী। মানুষ কাকে দেখে লড়বে, কাকে সামনে রেখে লড়বে, বিজেপির কাছে এর কোনো রাস্তা নেই, এর কোনো মুখ নেই, এর কোনো পন্থা বিজেপির কাছে নেই এই মুহূর্তে। তবে আমি এটা আশাবাদী বিজেপি নিশ্চয়ই কাউকে না কাউকে প্রজেক্ট করবে, এবং এটাও আশাবাদী সেই প্রজেক্ট করার সঙ্গে সঙ্গে এই বিজেপির অন্য গোষ্ঠীগুলো রে করে লেগে যাবে সেই গোষ্ঠীকে হারাতে। কারণ বিজেপির মধ্যে এখন অসংখ্য ফাটল ধরে আছে, দিল্লি থেকে কলকাতা পর্যন্ত অসংখ্য ফাটল। দিল্লিতে জেপি নাড্ডা, নরেন্দ্র মোদী ভার্সেস অমিত শাহের ইতিমধ্যে ফাটল অনেক চওড়া হয়েছে। পশ্চিমবাংলায় মুকুল রায়, দিলীপ ঘোষের মধ্যে ফাটল অনেক চওড়া হয়েছে। একটা ঐক্যবদ্ধ চেহারা দেখানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু বাংলার মানুষ কিন্তু ফাটলটা ধরে ফেলেছে। বাংলার মানুষ এই ফাটলটা দেখতে চায়নি। তারা চেয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের এগেনস্টে ঐক্যবদ্ধ একটা বিজেপি দলকে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বিজেপি সেটা এস্টাবলিশ করতে পারেনি। এটা একটা কারণ হতে পারে, কারণ মানে এটা একটা বড় কারণ। তারপরে আপনারা দেখুন, আমরা ফিরে যাই লোকসভা নির্বাচনের ক্ষেত্রে। লোকসভা নির্বাচনে কি হয়েছিল, মোদিকে একটা ব্র্যান্ড তৈরি করা হয়েছিল। মোদি একটা ব্র্যান্ড তৈরি হয়ে গিয়েছিলেন যে মোদি 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 একটা ব্র্যান্ড, আমরা সব জায়গায় শুনেছি। সেখানে দিদির বিকল্প ব্র্যান্ড কিন্তু মোদি পশ্চিমবাংলায় বা মোদির বিজেপি পশ্চিমবাংলায় করতে পারেনি। বিজেপি নিজেদেরকেই নিজেরা শেষ করে দিয়েছে গোষ্ঠীদ্বন্দ্বে দীর্ণ হয়ে। মমতা যেমন একটি ব্র্যান্ড, এখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে প্রচুর মানুষ ভোট দেন, প্রচুর মানুষ সমর্থক আছেন যারা শুধু মমতা বন্দ্যোপাধ্যায় আছেন বলেই ভোট দেন। কালকে মমতা বন্দ্যোপাধ্যায় যদি দলনেত্রীর পদ থেকে সরে যান তাহলে কি হবে এটা বলা যাচ্ছে না। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দেখছি যে মমতা বন্দ্যোপাধ্যায় এখনও ব্র্যান্ড হিসেবে এস্টাবলিশ। ওদিকে নরেন্দ্র মোদীকে প্রজেক্ট করা হচ্ছে মমতার এগেনস্টে দাঁড় করিয়ে দেওয়ার জন্য। মানে তারা চাইছেন যে দেশের শাসক বনাম রাজ্যের শাসক। এটা বিজেপির একটা অধোগতি। আজকে নরেন্দ্র মোদীকে পশ্চিমবাংলায় এনে যদি বলা হয় যে নরেন্দ্র মোদী এত ভালো কাজ করেছেন আর মমতা বন্দ্যোপাধ্যায় এত খারাপ কাজ করেছেন, বাংলার মানুষ কিন্তু নেবে না। কারণ নরেন্দ্র মোদী পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হতে আসবেন না,
এটা মাথায় রাখতে হবে। দিল্লির ক্ষেত্রেও এই ঘটনা ঘটেছিল, কেজরিওয়াল ভার্সেস মোদি করা হয়েছিল, কিন্তু সেখানে মোদিকে মানুষ কিন্তু তাচ্ছিল্য করেছেন, মোদিকে মানুষ ছুঁড়ে ফেলে দিয়েছেন, কেজরিওয়ালকেই আসনে বসিয়েছেন। কারণ দিল্লির মানুষ জানতেন ভোট হলে নরেন্দ্র মোদী কিন্তু দিল্লির মুখ্যমন্ত্রী হবেন না, তিনি দেশেরই প্রধানমন্ত্রী থাকবেন। এখানেও ব্যাপারটা তাই। এরপরে আরও একটি ব্যাপারে আসছি, সেটা হচ্ছে নরেন্দ্র মোদীকে ব্র্যান্ড করার পেছনে একটি সূক্ষ্ম চিন্তাভাবনা কাজ করছে। বলা হচ্ছে মোদী অত্যন্ত উন্নয়নের প্রতীক, মোদী অত্যন্ত প্রগতিশীল মানুষ, তিনি ল্যাপটপ ব্যবহার করেন, ময়ূরের সাথে গল্প করেন, রকম রকম জামা কাপড় পরেন, তিনি আধুনিক প্রজন্মের মানুষ। আর মমতা বন্দ্যোপাধ্যায় সেকেলে, হাওয়াই চটি পরা, ধনেখালি সুতির শাড়ি পরা একজন মানুষ, তিনি একটু সেকেলে। এখানে একটা তফাৎ হচ্ছে, বাঙালির একটা সাবেকিয়ানা চিরকালই ছিল। বাঙালি আজও ক্যাসেট প্লেয়ার দেখলে নস্টালজিক হয়ে পড়ে, বাঙালি আজও রেকর্ড দেখলে নস্টালজিক হয়ে পড়ে, বাঙালি আজও অ্যাম্বাসাডারের প্রতি দুর্বল, যতই আধুনিক গাড়ি আসুক। তো বাঙালির এই সাবেকিয়ানার জন্য কিন্তু বিজেপিকে যা যা করার দরকার বিজেপি সেটা করেনি। বলা হচ্ছে যে সিঙ্গুরের ঘটনায়, নরেন্দ্র মোদী সিঙ্গুরের ঘটনার পরে যে ইনিশিয়েটিভ নিয়ে সানন্দে টাটাকে কারখানা বসিয়েছিলেন, সেটা কিন্তু দৃষ্টান্ত। কারণ নরেন্দ্র মোদী পারেন এ রাজ্যে শিল্পায়ন করতে, এটা বলা হচ্ছে। কিন্তু এটা সঙ্গে সঙ্গে বলার দরকার, এই নরেন্দ্র মোদীর সানন্দে কিন্তু টাটার কারখানাটি ডুবেও গিয়েছে, এটা বলা হচ্ছে না। মানে অশ্বত্থামা হত ইতি গজ টাইপের একটা বলা হচ্ছে যে সানন্দে কারখানা হয়েছে, অস্বীকার করা যাবে না, এবং অত্যন্ত দ্রুততার সাথে নরেন্দ্র মোদী সেটা করেছিলেন, এটাও ঠিক। কিন্তু এটা বলা হচ্ছে না ততই দ্রুততার সাথে সানন্দের কারখানাটি কিন্তু ডুবে গিয়েছে, সেখানে প্রোডাকশন বন্ধ হয়ে গিয়েছে। ন্যানো কারখানা এখন আর চলছে না, একটিও নতুন ন্যানো বাজারে আসছে না, এই কথাটা কিন্তু বলা হচ্ছে না। বাঙালি কিন্তু এগুলো খেয়াল রাখছে। এরপরে আরেকটি প্রসঙ্গে আসবো, শেষ প্রসঙ্গ, সেটি হচ্ছে যে বলা হচ্ছে যে নরেন্দ্র মোদী আধুনিকতার প্রতীক, তিনি 5G আনতে চান, তিনি মোবাইলে বিপ্লব আনতে চান, এসব অনেক কথা শুনছি আমরা। কিন্তু আপনারা নিশ্চয়ই জানেন এই মোবাইল নেটওয়ার্ক বা টেলিভিশন নেটওয়ার্কের আজকের রমরমাই, আজকে আমরা ইউটিউবে আপনার সাথে এত কথা বলতে পারছি, তার শুরুটা কিন্তু করেছিলেন রাজীব গান্ধী। নরেন্দ্র মোদী 70 বছরের সমস্ত ক্রেডিট নিজের দিকে নিচ্ছেন, আবার 70 বছরের গ্লানিগুলো নিচ্ছেন না, এটা মানুষ খেয়াল রাখছে। যে 70 বছরে তিল তিল করে একটি কারখানা, একটি করে প্রতিষ্ঠান কংগ্রেস সরকার গড়েছিল, নরেন্দ্র মোদী কিন্তু প্রত্যেকটি প্রতিষ্ঠান একটি করে এই 6 বছরে 7 বছরে বিক্রি করে দিয়েছেন। মানুষ কিন্তু এটা ভালোভাবে নিচ্ছে না। পরিযায়ী শ্রমিক, যাদের জন্য নরেন্দ্র মোদী সরকার কিচ্ছু করেনি, তারা কিন্তু নরেন্দ্র মোদীর উপর বিরক্ত। এবং শুধু তাই না, জিএসটি দেওয়া হচ্ছে না রাজ্যগুলোকে, জিএসটি পদ্ধতি খুব জটিল করা হয়েছে। এবং আমাদের ছোট ব্যবসায়ী থেকে মধ্যমানের ব্যবসায়ী, আমি আম্বানি আদানিদের কথা বলছি না, যারা ধরুন 100 কোটি টাকা পর্যন্ত ব্যবসা করে 10,000 টাকা থেকে, তারা প্রত্যেকে আজকে বিপর্যস্ত নরেন্দ্র মোদীর পলিসির কারণে। বলা হচ্ছে এই প্যান্ডামিক, এই মহামারীর জন্য দেশের অর্থনীতি বেহাল, তা নয়, দেশের অর্থনীতি বেহাল শুরু হয়েছে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর থেকেই। 6টি এয়ারপোর্ট আদানিকে বিক্রি করে দেওয়া হলো। আপনারা দেখেছেন যে ভেন্টিলেটর কেনা নিয়ে পর্যন্ত 8 গুণ দামে ভেন্টিলেটর কেনা হচ্ছে। যে দামে ভেন্টিলেটর কেনার কথা 1,66,000 টাকা, সেখানে 8 লক্ষ টাকার উপরে দাম দিয়ে ভেন্টিলেটর কেনা হচ্ছে। বিভিন্ন রকম জালিয়াতির সাথে যুক্ত বিভিন্ন রকম আমাদের সংস্থাগুলো, সিবিআই বলুন, ইডি বলুন, আদালত বলুন, সবগুলি সংস্থাগুলোকে কিন্তু করায়ত্ত করার চেষ্টা করছে এই বিজেপি সরকার। তার সাথে সবচেয়ে বড় ব্যাপার হলো যে সংবাদ মাধ্যম, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলে যেটাকে আমরা জানি, সেই সংবাদ মাধ্যমেরও কিন্তু কোমর ভেঙে দেওয়া হয়েছে। আজকে আপনারা দেখবেন বহু সংবাদ মাধ্যম বিরূপ কথা বলছে, নরেন্দ্র মোদীর পক্ষে হয়তো কথা বলছে না। এর কারণ হচ্ছে এখানে ওই বিজ্ঞাপনের লেনদেনটা কিন্তু কমে গিয়েছে। যে টাকা বিজ্ঞাপনের জন্য নরেন্দ্র মোদী সরকার বাকি রেখেছে, সেই টাকা কিন্তু চ্যানেলগুলি পাচ্ছে না, ফলে কিন্তু তারা মুখ খুলতে শুরু করেছে। এটি আরও প্রকট হতে থাকবে আগামী দিনে। বিহারে ইলেকশন, বিহার নির্বাচনের দিকে আমরা তাকিয়ে আছি, কারণ বিহারে ইলেকশনে আমরা বুঝতে পারবো যে মানুষের মন কোন দিকে যাচ্ছে। ইতিমধ্যেই আপনারা দেখেছেন মধ্যপ্রদেশ, রাজস্থান, দিল্লি, যে কটি নির্বাচন হয়েছে বিজেপি ব্যাপকভাবে পরাজয় হয়েছে। এবং শুধু তাই না, পরাজয়ের পরে তারা পেছনের দরজা দিয়ে সরকার গড়েছে বিধায়ক কেনাবেচা করে। হয়তো পশ্চিমবাংলায় এই চেষ্টাটা হবে, তবে আসার কথা এবং মানে অত্যন্ত আনন্দের কথা, পশ্চিমবাংলায় যারা রাজনীতি করেন তারা কিন্তু অধিকাংশ টাকায় বিক্রি হন না, তারা কিন্তু আদর্শ রেখে করেন। সে কংগ্রেস দল হোক, তৃণমূল দল হোক বা সিপিএম হোক,
এখানে কিন্তু টাকার লেনদেন করে বিধায়ক কেনা যাবে না, এটা কিন্তু নরেন্দ্র মোদীরা খুব ভালো করে জানেন। তাই হাওয়া তোলা হচ্ছে বিজেপি 220টা পাবে, কখনো বলছে 30টা পাবে, কখনো বলছে 40টা পাবে, কেউ কেউ তো বলছে 294টাই পাবে। তৃণমূল বা কংগ্রেস বা সিপিএম এখানে কোনো আসনই পাবে না। কিন্তু বিজেপির মনে রাখা উচিত এই 18টা আসন কিন্তু তৃণমূলের দান নয়, এই 18টা আসন কিন্তু সিপিএমের দান। সিপিএম 21% ভোট বিজেপিতে ট্রান্সফার করেছিল বলেই কিন্তু 18টা আসন বিজেপি পেয়েছে। তবে এখন সিপিএম কিন্তু অনেক শক্তিশালী। পাড়ায় পাড়ায় দেখুন সিপিএম কর্মসূচি নিচ্ছে, কাজ করছে। সিপিএমের ঘরে ঢুকে যাওয়া মানুষগুলো কিন্তু নির্দ্বিধায় ঘর থেকে বেরিয়ে রাজনীতি করছেন। এটা কিন্তু একটা অশনি সংকেত। এক্ষেত্রে বলে রাখি, গত নির্বাচনে তৃণমূলের ভোট শতাংশ কিন্তু 4.5% বেড়েছিল, কমেনি, 4.5% বেড়েছিল। তার উপর আপনাকে বলি, এই যে টিম পিকে যে কাজটি করছেন, দলের মধ্যে যারা নতুন আসছেন দলে তাদেরকে সুসংহত করে এবং যারা রাজনীতিতে আগ্রহী, রাজনীতিতে আসতে চান, সেই রকম মানুষকে সুসংহত করে নতুন প্রজন্মকে কিন্তু তৃণমূলমুখী করতে সক্ষম হয়েছেন, যেটা বিজেপি পারেনি। বিজেপি ইনফ্যাক্ট কোনো সংগঠনই গড়ে উঠতে পারেনি। কিছু ধান্দাবাজ লোক, তারা নিজেদের পিঠ বাঁচাতে হোক, ব্যবসা বাঁচাতে হোক, রোজগার বজায় রাখতে হোক, তারা বিজেপিতে গিয়েছেন। এই ভোটটা থাকে না, তৃণমূলেরও ছিল না। তৃণমূল ক্ষমতা আসার পর প্রচুর মানুষ তৃণমূলে এসেছিলেন, তারা আবার বেরিয়েও গিয়েছেন, আবার কিছু লোক ফিরছেন। এটা মানে সত্যি কথা যে কিছু মানুষ বেরিয়ে গিয়েছিলেন বিজেপিকে দেখে, যে ওখানে বোধহয় বেশি ধান্দা করা যাবে, ওখানে বোধহয় ভালো পদ পাওয়া যাবে, ওখানে থেকে বোধহয় ব্যবসাটা ভালো করে চালানো যাবে। কিন্তু তাদের সে আশায় জল ঢেলে দিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব। কারণ বিজেপির যা রোজগার হয় তার মূল রোজগারটা চলে যায় কিন্তু কেন্দ্রীয় নেতৃত্বের কাছে, স্থানীয় নেতৃত্বরা কিন্তু কিছুই পায় না। যার ফলে আশাভঙ্গ হয়েছে বহু মানুষের, তারা দলে দলে আবার তৃণমূলেই ফিরে আসছেন। এটা বিজেপির কাছে অশনি সংকেত। আমরা যে বর্তমানে সমীক্ষাটা চালাচ্ছি, যে সমীক্ষা আপনাদের সামনে দুর্গাপুজোর পরে আমরা তুলে দিতে পারবো, আপনাদেরকে এইটুকু বলতে পারি যে বিজেপি যদি পশ্চিমবাংলায় ক্ষমতায় আসতে চায় তাহলে বিজেপিকে কি করতে হবে। অনেক খারাপ দিক বললাম, এই কারণে বিজেপি আসতে পারবে না। কিন্তু বিজেপিকে যদি ক্ষমতায় আসতে হয় তাহলে বিজেপিকে কি করতে হবে। প্রথম, বিজেপিকে কিন্তু একটি মুখ বেছে নিতে হবে, বাংলার একজন মানুষকে বেছে নিতে হবে যিনি আদ্যন্ত বাঙালি। সেটা তথাগত রায় নন, সেটা দিলীপ ঘোষ নন, বা সেটা মুকুল রায় নন। এমন একজন মানুষকে বেছে নিতে হবে যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন ফিগারের বিরুদ্ধে লড়তে পারেন, তার পাশাপাশি চোখে চোখ রেখে লড়ার মতন একজন মানুষ চাই। দ্বিতীয় কারণ, বিজেপিকে বুঝতে হবে বাঙালিয়ানা। বিজেপি কিন্তু আজও বাঙালিয়ানা বুঝে উঠতে পারেনি। রামনবমীর মিছিল বা রামচন্দ্রের ছবি কিন্তু বাঙালির ঘরে ঘরে পূজিত হন না, কিছু মানুষের ঘরে নিশ্চয়ই হন। বাঙালি কিন্তু দুর্গা, কালী, সরস্বতী, লক্ষ্মী এইসবই পূজা করেন। বিজেপি এর ধারও ধারছে না। 2 নম্বর। 3 নম্বর, বিজয়বর্গী, অমিত শাহ বা নরেন্দ্র মোদী বাইরে থেকে, দিল্লি থেকে উড়ে এসে এখানে হিন্দিতে ভাষণ দেবেন আর বাঙালি সেটা ঢকঢক করে গিলে নেবে, ব্যাপারটা কিন্তু তা নয়। বহু বাঙালি আছেন, গ্রামের মানুষ আছেন যারা হিন্দিটা বোঝেনই না, তারা নরেন্দ্র মোদীকে দেখতে যাচ্ছেন। দেশের প্রধানমন্ত্রীকে দেখতে কে না চায়, আমিও চাই, আপনিও চান। কিন্তু দেশের প্রধানমন্ত্রীকে সামনে থেকে দেখা আর সেই মানুষটাকে ভোটে কনভার্ট করা, এটা কিন্তু আকাশ পাতাল তফাৎ। এটা বিজেপি কিন্তু বুঝতে পারছে না। যে সিপিএমের 21% ভোট নিয়ে বিজেপি 18টা সিট পেয়েছিল, সেই 21%-এর মধ্যে আমাদের সমীক্ষা অনুযায়ী 12-13% ভোট কিন্তু অলরেডি সিপিএমের মধ্যে চলে গিয়েছে। বিজেপি যদি 12-13% ভোট কম পায়, আশ্চর্য হওয়ার কিচ্ছু নেই। আজকের অনুষ্ঠান শেষ করব। সবার আগে আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা আমাদের একটা অন্য উচ্চতায় পৌঁছে দিয়েছেন। আমাদের এখন পর্যন্ত প্রায় 3-3.5 হাজার সাবস্ক্রাইবার হয়েছে আপনাদের দৌলতে। আপনারা 7.5 লক্ষ মানুষ আমাদের সাথে জুড়েছেন। আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ আপনাদের কাছে। বহু মানুষ রোজ প্রতিদিন 100-150 করে মানুষ আমাদের সাথে আসছেন, বিভিন্ন পরামর্শ দিচ্ছেন, কমেন্ট করছেন, তার জন্য আমরা কৃতজ্ঞ। আপনারা এইভাবেই আমাদের পাশে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদেরকে পরামর্শ দিন। আগামী দিনে আরও বড় পরিসরে আপনাদের সাথে কাজ করতে চাই আমরা। বলে রাখি, আগামী শনিবার একটি বিশেষ সাক্ষাৎকার দিতে আসছেন বালির বিধায়ক বৈশালী ডালমিয়া, এবং অত্যন্ত চাঞ্চল্যকর কিছু কথা উনি বলেছেন, যেটি আমরা আপনাদের শনিবার দেখাবো। আমরা এটাও দেখাবো যে কেন মনে হচ্ছে পশ্চিমবাংলায় তৃণমূল হেরেও যেতে পারে, কেন মনে হচ্ছে পশ্চিমবাংলায় বিজেপি আসতেও পারে। এর একটা বিশ্লেষণ আমরা এই কয়েকদিনের মধ্যে নিশ্চয়ই দেখাবো। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। 10 বিদানিয়া।